আজ আপনাদের জন্য ক্রিয়েশন অফ স্টোরির পক্ষ থেকে বিশেষ নিবেদন, জেমস ফেনিমোর কুপারের লেখা দ্য লাস্ট অফ দ্য মোহিকানস পার্ট 2। কিন্তু পার্ট 2 শুরু করার আগে পার্ট 1-এর একটু রিভিশন করে নেওয়া যাক। প্রথম বিশ্বযুদ্ধ চলছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে। কোরা আর অ্যালিস মানরো মেজর হেওয়ার্ডের সাথে ফোর্ট এডওয়ার্ড থেকে ফোর্ট উইলিয়াম হেনরির দিকে ঘুরপথে যাত্রা করছিল, কিন্তু লে রেনার্ডের বিশ্বাসঘাতকতা এবং হকাইয়া দুই মহিকানের অনুপ্রবেশ এদের মোড় ঘুরিয়ে দিল। কিন্তু এরপরই বর্বরদের আক্রমণ, হকাইয়া দুই মহিকানের পালিয়ে যাওয়া ভয়তে জর্জরিত করে দিল ওদের, এবং এরপরই হলো লে রেনার্ডের আক্রমণ। টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে যাওয়া হলো ওদের। বন্দিনী দুই বোনের হেনস্থা দেখে আগুন ধরে গেল হেওয়ার্ডের মাথায়। ক্রুদ্ধ ঝটকায় বাঁধন খুলে মেয়েদের উপর আক্রমণাত্মক ইন্ডেন্ট্রিকায় ঝাঁপিয়ে পড়ল। দুজনে লুটোপুটি করে পড়ে গেল মাটিতে, কিন্তু একটু পরেই ইরোকুইটা পেড়ে ফেললো মেজরকে, চেপে বসেছে বুকের উপর। মাথার কাছে একটা ছোড়া ঝিকিয়ে উঠতে দেখলো হেওয়ার্ড। তারপর আচমকা গাছপালার উপাস থেকে রাইফেলের আওয়াজ শোনা গেল। ধপাস করে মেজরের পাশে শুয়ে পড়লো ইন্ডিয়ানটির প্রাণহীন দেহ। ইরোকুইটা চেঁচিয়ে উঠতেই ছোপের আড়াল থেকে দৌড়ে বেরিয়ে এলো হকাই আর দুই মহিকান। আঘাতের পর আঘাতে পর্যদস্ত চারজন লাল মানুষ পাইন গাছের গোড়ায় নিস্পন্দ পড়ে রইল। ওদিকে একজন ইরোকুই কোরার বাঁধন কেটে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মাটিতে। ওর চুলের মুঠি ধরে মাথাটাকে পেছনে হেলিয়ে গলায় ছুরি বসাতে যাবে, এ সময় অসভ্যটার উপর লাফিয়ে পড়লো আনকাস। ওর ছোড়া আশ্রয় নিল ইরোকুইটার হৃৎপিণ্ডে। চিঙ্কাচুকা লে রেনার্ড নিজেদের মধ্যে ভয়ানক লড়াই বাঁধিয়ে দিয়েছে। মাটিতে গড়াগড়ি খাচ্ছে রেনার্ড। মহিকান মরণ আঘাত হানতে যাবে, এক গড়ান দিয়ে সরে গেল ধূর্ত লোকটা। লাফিয়ে উঠে দাঁড়িয়েই ভৌ দৌড়ে ছুপসি গাছগুলোর আড়ালে হারিয়ে গেল। ওকে তাড়া করো না, বলল হকাই। ওর জারি জুরি শেষ। ফরাসি বন্ধুরা কাছে নেই, সঙ্গে রাইফেলও নেই। এখন দাঁত ভাঙা সাপের মতো নির্বিষ। হ্যাঁ, পালাকো, মিনতি করলো অ্যালিস। হকাই, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, যোগ করলো মেজর। আপনার জন্যই এই যাত্রায় আমরা প্রাণে বেঁচেছি। তো নদীতে ঝাঁপ দেওয়ার পরে কি হলো একটু বলুন না শুনি। দুর্গে যেতে সময় লাগবে বলে আমরা নদীর কাছে লুকিয়েছিলাম। আপনারা ধরা পড়লেন, জঙ্গলে ঢুকলেন, সবই দেখেছি। কপাল ভালো যে আমাদের খুঁজে পেয়েছেন, বলল ডেভিড গামুট। কারণ দুটো দল দুদিকে যাচ্ছিল। হ্যাঁ, সেই জন্য ধোঁকা খেয়ে গেছিলাম। কিছুক্ষণের জন্য পথ হারিয়ে ফেলেছিলাম। শেষ পর্যন্ত মেরে একটা চিহ্ন আর ভাঙা ঝোপঝাড়ে আনকাসের নজর পড়ায় এখানে আমরা হাজির হতে পেরেছি। আমার মনে হয় আমাদের এখন ফোর্ট উইলিয়ামের রাস্তা ধরা উচিত। হ্যাঁ, সায় জানালো হেওয়ার্ড। হাতছানি দিয়ে দলটাকে ডাকলো। ইরোকুইদের ঘোড়ায় চেপে বসলো অভিযাত্রীরা। সূর্যাস্ত পর্যন্ত একটানা যাত্রার পর একসার গায়ে গা লাগানো চেস্টনাট গাছের কাছে দলটাকে থামালো হকাই। বলল ও, রাতটা এখানেই কাটাবো। গাছগাছালির ভেতর দিয়ে উঁকি দেয়। সৈনিকদের একটা পুরানো ঘাঁটির দিকে আঙুল দেখালো। ভগ্নপ্রায় ব্লক হাউসটার ছাদ ধসে পড়েছে। দাঁড়িয়ে রয়েছে কেবল 3টি দেওয়াল। হকাই আর দুই মহিকান
ধ্বংসস্তূপটা পরম কৌতূহলে পরীক্ষা করে দেখতে গেল। চিঙ্গাচুক জানালো, বহু বছর আগে মহিকান আর মোহকদের মধ্যে এখানে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। হকাই আর মহিকানরা ডালপাতা সরাতে একটা স্বচ্ছ ঝর্ণাধারা বেরিয়ে পড়ল। হকাই আনকাসকে নিয়ে ঢাকা দিল ছাদ, ঝোপঝাড় ফেলে এক কোণে শুকনো পাতার বিছানা তৈরি করলো দু বোনের জন্যে। হেওয়ার্ড কারো বারণ শুনল না। ভোর রাত পর্যন্ত পাহারা দিল ঘাঁটি। ঠায় বসে থেকে গাছপালার ফোকর দিয়ে তারা দেখেছে সারা রাত। হুইপপুর উইল পাখির সঙ্গে প্যাঁচার ডাক মিলেমিশে একাকার হয়ে গেলে ঘুমে ঢলে পড়েছে ও। বেশিক্ষণ অবশ্য ঘুমোয়নি, কাঁধে টোকা খেয়ে ধর্মর করে সোজা হয়ে বসেছে। কে যায়? লাফিয়ে উঠে তলোয়ারে হাত বাড়ল। কথা বলুন, কে আপনি, বন্ধু নাকি শত্রু? বন্ধু, নিচু গলায় বলল চিঙ্গাচুক। চাঁদ উঠেছে, যেতে হবে বহুদূর। এখনই রওনা দেওয়ার সময়। ফরাসিরা এ সময় ঘুমোতে যায়। ঠিক বলেছেন, আমি সবাইকে ডেকে দিচ্ছি। চাঁদের আলোয় লেক জর্জের দিকে এগোলো দলটি। রাত্রের আশ্রয়স্থলটির দিকে পিছু ফিরে একবার চেয়েছে কি চায়নি, ঘণ্টাখানেক পরে পর্বত সারির চূড়ো নজরে এলো। দুর্গ কত দূর? ডেভিড গামুট প্রশ্ন করল। বহুদূর। দুর্গের চারপাশে পরীক্ষা করেছে ফরাসিরা। ফাঁক গলে পার হওয়া সহজ হবে না। রাতে না রাতে ঘাপটি মারবো সেই সময়ও হাতে নেই। তবে আপনি কিভাবে এগোতে চান? একটাই মাত্র রাস্তা আছে। পশ্চিমের পাহাড় বেয়ে উঠে খুর পথে দুর্গের পাশ দিয়ে তীরে নেমে যাব। ফরাসি গার্ডদের চোখে ধুলো দিতে হবে। এখন ঈশ্বর ভরসা। আসুন এগোই। উপত্যকাটাকে আড়াআড়িভাবে পাশ কাটিয়ে পাথুরে জমি পেরিয়ে পাহাড়ের পাদদেশে পৌঁছলো ওরা। ধীর অথচ নিশ্চিত পায়ে খাঁড়া চড়াই বেয়ে উঠে এলো পর্বত শীর্ষে। সবাই জড়ো হলে দেখলো পূবাকাশে লালের ছিটে লাগছে। যে পাহাড়টিতে ওরা দাঁড়িয়ে সেটি কানাডা পর্যন্ত বিস্তৃত। নিচে আলো পড়ে চিকমিক করছে লেক জর্জের পানি। হ্রদের পশ্চিম তীরে ফোর্ট উইলিয়াম হেনরি। মন্টকামের তাঁবু থেকে ধোঁয়া উঠছে। 10,000 ফরাসি সৈন্য অপেক্ষাকৃত ওখানে। আক্রমণ করবে মানর বাহিনীকে। দিনের প্রথম কামান গর্জন কাঁপিয়ে দিল উপত্যকার পাহাড়গুলোকে। উইলিয়াম হেনরির দিকে গোলা দেখেছে। ওই দেখুন, লেক থেকে কুয়াশা উঠছে। চমৎকার আড়াল পাওয়া যাবে। আপনারা রেডি থাকলে পা বাড়াতে পারি। আমরা রেডি। সবার হয়ে বলল কোরা। আপনার মতো দুঃসাহসী 1000 খানেক মানুষ যদি আমার হাতে থাকতো। বলে ঢালবে নামার নেতৃত্ব দিল হকাই। ওরা দুর্গের প্রবেশপথের বাইরে আস্তীর্ত জঙ্গলের দিকে এগোতে হ্রদ থেকে উঠে আসা কুয়াশা পাক খেতে লাগলো ওদেরকে ঘিরে। কে যায়? কুহেলি আড়াল থেকে বলে উঠল কে যেন। জিজ্ঞেস করলো ডেভিড গামুট। ওটা আবার কে? জবাব দেওয়ার উপায় নেই। আরো ডজন খানেক ফরাসি কণ্ঠ একই প্রশ্ন উত্থাপন করলো। ওদের চারধারে গর্জে উঠল গাদা বন্দুক। শোনা গেল আগে বাড়ার নির্দেশ। কোরা, অ্যালিস, আমার কাছে কাছে থাকুন, চেঁচালো মেজর। কিন্তু ঘন কুয়াশায় দু বোনের পাত্তা পাওয়া গেল না। ওদিকে আতঙ্কিত দলটির দিকে এগিয়ে আসছে গোটা ফরাসি সেনাবাহিনী। হঠাৎ গমগম করে উঠল একটা কণ্ঠস্বর। স্ট্যান্ড ফার্ম মেন, শত্রুদের না দেখে গুলি করো না। বাবা, বাবা, আমি অ্যালিস। বাবা, এই যে এখানে, আমাদের বাঁচাও। কুহেলিকা থেকে শোনা গেল চিৎকার। ঈশ্বরকে ধন্যবাদ, আমার বাচ্চারা সুস্থ আছে।
জবাব দিলেন কর্নেল মানরো। শিগগিরই গোলাগুলি বন্ধ করো, লেফটেন্যান্টের দিকে ফিরে বললেন, নইলে আমার মেয়েরা মারা পড়বে। গেট খোলো, বাইরে গিয়ে ফরাসি কুত্তাগুলোকে জুতিয়ে দাঁড়াবো। মোর্চে ধরা কবজা ক্যাচকোচ করতে শুনল হেওয়ার্ড। তারপর হাট করে খুলে গেল দুর্গের গেট। সৈন্যদের একটা লম্বা সারি ফরাসিদের হামলা মোকাবিলা করতে বেরিয়ে এলো পিলপিল করে। কুয়াশা সরে যেতেই উৎসব মুখর হয়ে উঠল পরিবেশ। দেখা গেল হটে গেছে শত্রুপক্ষ। বাপের বুকে আশ্রয় নিল দু বোন। মিলনের আনন্দে অশ্রু গড়াচ্ছে তিনজনেরই। ডানকান, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার জন্য এত বিপদ মাথায় নিয়েও আমার মেয়েরা নিরাপদ জায়গায় পৌঁছাতে পেরেছে, বললেন কর্নেল মানরো। ঝাঁকিয়ে দিলেন ওর হাত। এজন্য আমাকে নয়, হকাই আর দুজন মহিকানকে ধন্যবাদ দিন, বলল হেওয়ার্ড। কয়েকবার আমাদের জীবন বাঁচিয়েছে ওরা, একবার দুবার নয়। আপনারা দয়া করে দুর্গে আসুন, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আমন্ত্রণ জানালেন কর্নেল। কদিন বেশ সুখেই কাটল, কিন্তু ওরা দুর্গের জীবনে অভ্যস্ত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে বুঝতে পারল কর্নেল মানরোর মনে শান্তি নেই। ওর অন্তত অর্ধেক কামান অকেজো। দেওয়ালে সর্বত্র ফাটল ধরেছে। খাদ্য সরবরাহ হ্রাস পাচ্ছে। সংখ্যায় নিদারুণভাবে কম হলেও ইংরেজরা লড়েছে বীরের মতন, কিন্তু তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। দুর্গবাসীরা প্রতিদিনই আশা করে আজ বুঝি বাড়তি সৈন্য এসে পড়বে। পঞ্চম দিনেও যখন সেনাবাহিনীর দেখা নেই, তখন সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষিত হলো। মেজর হেওয়ার্ড জেনারেল মন্টকামের সঙ্গে দেখা করলে তিনি মানরোর জন্য একটা খবর পাঠালেন। হেওয়ার্ড দুর্গে ফিরে দেখে কর্নেল মানরো তার কোয়ার্টারে একা। ভদ্রলোক দেখতে পাননি ওকে, পায়চারি করছেন আত্মমগ্ন। মন্টকাম একটা মেসেজ পাঠিয়েছে স্যার। বেটা জাহান নামে যাক, চেঁচিয়ে উঠলেন কর্নেল। ওর মেসেজের আমি নিকুচি করি। যাকগে, তার চেয়ে জরুরি আলাপ আছে আপনার সাথে। আপনি বোধহয় কোরাকে। স্যার, আমি কোরাকে নয়, অ্যালিসকে বিয়ে করতে চাই। আবার পায়চারি করতে লাগলেন কর্নেল। ক মিনিট পরে স্বাভাবিক অবস্থায় ফিরলেন। আমাদের পরিবার সম্পর্কে আপনার কিছু কথা জানাবার দরকার। দুজনে দুটি চেয়ার টেনে নিয়ে বসলেন। কিছুক্ষণের জন্যে ফরাসি ইন্ডিয়ানদের সঙ্গে যুদ্ধের আর মন্টকামের বার্তার কথা বেমালুম ভুলে গেল ওরা। বহুদিন আগে স্কটল্যান্ডে আমি অ্যালিস গ্রাহাম নামের একটি মেয়েকে ভালোবাসতাম, কিন্তু আমি নিঃস্ব ছিলাম বলে ওর বাবা আমাদের বিয়েটা হতে দেয়নি। মনের দুঃখে চলে গেলাম ওয়েস্ট ইন্ডিজে, ভাগ্যার নেশনে। ওখানে কোরার মাকে বিয়ে করলাম। ও কৃতদাস বংশের মেয়ে হলেও অসম্ভব ভালোবাসতাম ওকে। কোরার জন্মের অল্প কিছুদিন পরেই মারা যায় ও। মেয়েকে নিয়ে স্কটল্যান্ডে ফিরে দেখি আমার জন্য অতগুলো বছর অপেক্ষা করে রয়েছে অ্যালিস। ওকে ফেরাতে পারলাম না, বিয়ে করলাম ওকে। কিন্তু অ্যালিসের জন্ম দিতে গিয়ে মারা গেল বেচারি। দর দর করে অশ্রু গড়াচ্ছে ভদ্রলোকের গালবে। শেষ পর্যন্ত সামলে নিয়ে মিলিটারি মেজাজে বললেন, এখন বলুন শুনি, মন্টকাম কি চায়? সে যত শিগগির সম্ভব আপনার সাথে দেখা করতে চায়, জানালো হেওয়ার্ড। তবে ব্যবস্থা করে ফেলুন মাই বয়। ডেস্কে কিল মেরে বললেন কর্নেল। ক ঘন্টা পরে দুই সেনাবাহিনী প্রধান ঘোড়ায় চেপে একটা ফাঁকা মাঠে গেলেন। সঙ্গে একজন করে সৈন্য, যুদ্ধবিরতির পতাকা বহনের জন্য। ফরাসি প্রধানের চারপাশ ঘিরে রেখেছে বিভিন্ন গোত্রের ইরোকুই নেতারা। ওদের মধ্যে লে রেনার্ডের মুখ দেখতে পেয়ে চোয়াল শক্ত হয়ে উঠল হেওয়ার্ডের। দুজনের চোখাচোখি হতে ভিড়ে মিশে গেল বর্বরটা। উচ্চতর পদমর্যাদার কারণে জেনারেল মন্টকাম প্রথমে মুখ খুললেন। মসিয়ে,
আমার ক্যাম্প পরিদর্শন করলে বুঝতেই পারবেন অত বড় সেনাবাহিনীকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। জেনারেল ওয়ে ট্রুপ পাঠাচ্ছেন? আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন কর্নেল। ওসব কথার কথা, এই চিঠিটা গায়েব করেছিলাম আমরা, নিজেরাই পড়ে দেখুন। কাগজটা প্রায় কেড়ে নিলেন কর্নেল। পড়তে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল তার মুখ। ওয়েব আমাদের ঠকিয়েছে, গাছে তুলে মই কেড়ে নিয়েছে। এতদিনে বলে কিনে লোক পাঠাতে পারবো না, সারেন্ডার করো। না, গর্জে উঠল হেওয়ার্ড। আমরা এখনো দুর্গটার মালিক। আসুন ফিরে যাই, মৃত্যুর আগে পর্যন্ত লড়াই করব। দাঁড়ান, আমার শর্তগুলো এখনো বলা হয়নি। চড়া গলায় বলল মন্টকাম। আমি আপনাদের জন্য সম্মানজনক সারেন্ডারের সুযোগ দেব। আপনাদের ফ্ল্যাগ, অস্ত্রশস্ত্র, জীবন সবই সেই সালামতে থাকবে। কাল ভোরের মধ্যে দুর্গটা ছেড়ে দিন, আমাকে ওটা দখল নিতে হবে। কর্নেল মানরো নিবিষ্ট চিত্তে পুরো ব্যাপারটা উপলব্ধি করে শেষ পর্যন্ত হেওয়ার্ডকে আত্মসমর্পণের চুক্তি তৈরি করতে বললেন। বুড়ো বয়সে দুটো জিনিস তাজ্জব করলো আমাকে। ওয়েবের মতো লোক বন্ধুকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও ফিরে গেল। করুণ শোনালো মানরোর কণ্ঠ। আর একজন নির্ভীক ফরাসি সুযোগ পেয়েও শত্রুদের ছেড়ে দিল। ঘোড়ায় মুখ ফিরিয়ে ভগ্ন হৃদয় দুর্গের উদ্দেশ্যে রওনা হলেন ভদ্রলোক। সে রাতে দুটো ক্যাম্পেই নৈশব্দ বিরাজ করল। ভোরের পূর্ব মুহূর্তে চুপিসারে তাঁবু থেকে বেরিয়ে এলেন মন্টকাম। কাঁধের ওপর হেলা ভরে ফেলে দিলেন আলখাল্লা। খানিকটা ছদ্মবেশও হবে, ঠান্ডা বাতাসের ছবল থেকেও বাঁচবেন। গার্ডের স্যালুট গ্রহণ করে শশব্যস্ত উইলিয়াম হেনরির দিকে পা বাড়ালেন। সমস্ত ফরাসি শান্তিদের সংকেত শব্দ শুনিয়ে হ্রদের তীরবর্তী দুর্গপাশে চলে এলেন। একটা গাছের গায়ে হেলান দিয়ে দুর্গের গাঢ় ছায়া লক্ষ্য করলেন। ইংরেজদের কাছ থেকে অতর্কিত হামলার কোনো সম্ভাবনা নেই নিশ্চিত হয়ে ফেরার জন্য ঘুরলেন। হঠাৎ কেল্লার ঢিবির কোণে দেখা গেল কর্নেলকে। হ্রদের স্বচ্ছ পানিতে ভোরের আগমন অবলোকন করছেন তিনি। দেখা দেবেন না বলে সন্তর্পণে সরে যেতে লাগলেন ফরাসি জেনারেল। কিন্তু ফিরতেই পদে একটা অদ্ভুত ধরনের নড়াচড়া শব্দ শুনতে পেলেন। একটা ভুতুড়ে শরীর পানি থেকে উঠে মন্টকাম যেখানে লুকিয়ে আছেন তার পাশ দিয়ে চলে গেল, পা টিপে টিপে। শ্বাসের ফাঁকে উচ্চারণ করলেন জেনারেল, লে রেনার্ড সাবটিল। কি ঘটছে বোঝার আগেই লোকটাকে রাইফেল তুলে কর্নেল মানরোর ছায়ামূর্তির দিকে নিশানা করতে দেখলেন। মুহূর্তের জন্য থ হয়ে গেলেন মন্টকাম। তারপর আলখাল্লা ফেলে ধেয়ে গেলেন সামনে। লে রেনার্ডের রাইফেলের নল এক ধাক্কায় ঠেকিয়ে দিলেন মাটিতে। ইন্ডিয়ানটির কাঁধ আঁকড়ে ধরে গাছের আড়ালে ঠেলে নিয়ে গেলেন। উত্তেজিত কণ্ঠে শুধালেন জেনারেল, এর মানে কি জানো না? ইংরেজদের সাথে আমাদের সমস্ত গোলমাল চুকে বুকে গেছে। ফ্যাকাশে মুখরা এখন গলায় গলায় দোস্তি করছে, অথচ আমার যোদ্ধারা একটা মুন্ডও বাগাতে পারেনি। তাদের কিচ্ছু আসে যায় না। ফ্রান্সের বন্ধুদের ওপর হামলা করার কোনো অধিকার তোমার নেই। আমি মহান নেতা। মানরো আমার শরীরে যে ছাপ ফেলেছে তার বদলা আমি নেবই, সময় হলে দেখতে পাবেন। বলেই পাই করে ঘুরে ছুট লাগালো ইরোকুইদের তাঁবুর উদ্দেশ্যে। মন্টকামের ভুরু কুঁচকে গেল। তিনিও তাঁবুতে ফিরে সৈন্যদের সতর্কাবস্থায় থাকতে নির্দেশ দিলেন। শীঘ্রই ফরাসি পদাতিক বাহিনীর কুচকাওয়াজে মুখরিত হয়ে উঠল গোটা উপত্যকা। উইলিয়াম হেনরি গড়ের দিকে যাত্রা করেছে তারা। ক্ষমতা বদলের ঘটনা যথেষ্ট সম্মানজনকভাবে অনুষ্ঠিত হল। আতে ঘা খাওয়া
ইংরেজ আর আমেরিকানরা দুর্গে ফরাসি পতাকা পতপত করে উড়তে দেখে অতি কষ্টে নিজেদের আবেগ দমন করল। অন্যদিকে ফরাসিরা এমন কোনো আচরণ প্রকাশ করল না যাতে পরাজিত বাহিনী এতটুকু আহত হয়। তবে কর্নেল মানরোর মনোকষ্ট সবার কাছে স্পষ্ট ধরা পড়ল। দৃঢ়চিত কর্নেল তার সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে সদন্তে বেরিয়ে গেলেন কেল্লার গেট দিয়ে। হেওয়ার্ড, মেয়েরা আর বাচ্চারা অনুগমন করলো তাকে। সবার পেছন পেছন চলল আহতরা। জঙ্গলের সুদূর প্রসারিত সীমান্তে কালো মেঘের মতন ছায়া ফেলেছে ইরোকুইদের একটা দল। শকুনের চোখে শত্রুদের লক্ষ্য করছে তারা। শত্রুরা ফরাসিদের দৃষ্টিসীমার আড়াল হলেই শোঁ করে নেমেছে আঘাত হানবে। এক ইংরেজ মহিলার রংচঙে শাল এক ইরোকুইয়ের নজর কাটতেই ওটা কেড়ে নিতে গেল। ব্যাস, শুরু হয়ে গেল গোলমাল। মহিলা শালটা টানাটানি করতে থাকলে চেঁচিয়ে উপদেশ দিল কোড়া, দিয়ে দিন। কিন্তু ততক্ষণ তর্স হয়নি ইন্ডিয়ানটার। বাধায় ক্ষিপ্ত হয়ে টমাহকের আঘাতে শুধু মহিলাকে নয়, তার কোলের বাচ্চাটাকেও খতম করে দিল। ঠিক সে মুহূর্তে লে রেনার্ড মুখে হাত রেখে অবিরাম যুদ্ধধ্বনি দিতে লাগলো। আর যায় কোথায়, হাজারে হাজারে বলবৎ তেড়ে বেরোলো বন থেকে। টমাহক আর ছুরি ছিলিক কান্নার মাতম তুলল জঙ্গলের এই মাথা মাথা পর্যন্ত। অসভ্য ইন্ডিয়ানগুলো চিরতর স্তব্ধ করে দিল বহু নারী পুরুষ শিশুর কণ্ঠ। কুড়া নিশ্চল দাঁড়িয়ে ওর বাপকে হাতছানিতে ডাকার চেষ্টা করছে, কিন্তু ভদ্রলোকের সেদিকে লক্ষ্য নেই। পাগলের মতন মন কামকে খুঁজে চলেছেন তিনি। কুড়ার পায়ের কাছে অ্যালিসের অচেতন দেহ পড়ে আছে। ও আর ডেভিড গামুট অ্যালিসকে মাটি থেকে তোলার জন্য ঝুঁকতে একটা ছায়া মূর্তি প্রায় ওদের গায়ের উপর উঠে এলো। মুখ তুলেছে, আটকে উঠলো কোড়া। রেনার্ড, আমার কুটিরের দরজা তোমার জন্য এখনো খোলা। নোংরা হাতে মেয়েটির পোশাকে আঙুল বোলাচ্ছে। যাবে নাকি সুন্দরী? অট্ট হাসি হেসে রক্তমাখা দুহাত মেলে ধরল। পিশাচ কোথাকার, এসব কিছুর জন্য তুমিই দায়ী। তীক্ষ্ণ শোনালো কোড়ার কণ্ঠ। ওর অভিযোগ গায়ে মাখলো না ইন্ডিয়ান। আমার গ্রামে যাবে এখন? ফটে গিয়ে চেঁচাতে লাগলো কোড়া। কখনো না, কোনোদিনও না, না। সেই ফাঁকে ইরোকুইটা অ্যালিসের অসাড় দেহ পাঁজা কোলা করে তুলে নিয়ে চোঁচা দৌড় দিয়েছে। কিন্তু ডেভিড গামুট আর কোড়া তা নিতে দেবে কেন? আহত নিহতদের পাশ কাটিয়ে ওরা ধাওয়া করলো বর্বরটাকে। ওরা পাইনের প্রথম কুম্ভবনটিতে পৌঁছা মাত্র কোড়াকে চাপটে ধরল লে রেনার্ড। মেয়েটির ছটফটানি অগ্রাহ্য করে ঘোড়ায় তুলতে টেনে নিয়ে গেল। ডেভিড গামুট শত চেষ্টা করেও ঠেকাতে পারেনি। অজ্ঞান অ্যালিসের পেছনে কোড়াকে চেপে বসতে বাধ্য করে জঙ্গলের গভীরে ঘোড়া তাবড়ালো ইন্ডিয়ান। হাঁপাতে হাঁপাতে ওদের পিছু নিল গানের শিক্ষক। কোড়া আর অ্যালিসের জন্য তল্লাশি শুরু করতে করতে পেরিয়ে গেল কয়েক ঘন্টা। শেষ পর্যন্ত কুম্ভবনে আনকাস খুঁজে পেল কোড়ার রাইডিং ভেল। একটা ডাল থেকে ঝুলছে। এর মানে কি? খুনে মেজাজে শুধালেন কর্নেল। আমার মেয়েদের কি করেছে? দু হাতে দুমড়ালেন কাপড়টাকে।
ওরা নিজেরাই গিয়ে থাকলে কাছে পিঠে আছে, কিন্তু যদি ইরোকুইদের হাতে ধরা পড়ে তবে হয়তো কানাডার বর্ডারের দিকে যাচ্ছে। বিরস মুখে বলল হকাই। ওই দেখুন, হঠাৎ বলে উঠল চিঙ্গাচুক, লে রানারের মোকাসিনের ছাপ। আর এই যে ডেভিড ঘামুটের পিচ পাইপ, চেঁচিয়ে বলল হেওয়ার্ড। কাঁটা চোপের গা থেকে টেনে বার করলো জিনিসটা। ভাগ্যি শুনি মেয়ে দুটো সঙ্গে ছিলেন, কিন্তু অ্যালিস গেল কই? কোনো পাত্তা নেই। তবে হাল ছাড়বেন না, আমরা তো আছি। সবাই এদিকে আসো। আচমকা আনকাসের উত্তেজিত চিৎকার শোনা গেল। একটা ফাড় গাছের গোড়ায় হাঁটু গেড়ে বসে আছে। সবাই ছুটে গেল সেখানে। উঠে দাঁড়িয়েছে মহিকান, তুলে ধরেছে একটা রুবির হাড়। শেষ বিকেলের আলোয় চকচক করছে ওটা। এটা অ্যালিসের। হাড়টা কেড়ে নিয়ে বুকে চেপে ধরল হেওয়ার্ড। আর সকালে ওর গলায় ছিল। তবে আর কোনো সন্দেহ নেই, লে রেনার্ডোদের ধরে নিয়ে গেছে। হেওয়ার্ড আর মানরোকে উদ্দেশ্য করে বলল হকাই। কর্নেল ধপ করে বসে বললেন হাঁটুর ওপর। কেঁদে ফেললেন ঝরঝর করে। এখন ঈশ্বর ভরসা। হতাশ হচ্ছেন কেন? বলল হকাই। কর্নেলকে জড়িয়ে ধরেছে। জঙ্গলে না খেয়ে মরার চেয়ে ধরা পাওয়া বরং ভালো। তাছাড়া ওরা তো আমাদের জন্য ট্রেল রেখে যাবে। আপনাকে কথা দিচ্ছি, এ মাস ফুরোনোর আগেই আমি আর আমার 2 মহিকান বন্ধু ইরোকুইদের তাঁবুতে হানা দেব। পরিকল্পনা ছাড়া এই অভিযান হট করে শুরু করা যাবে না। ইন্ডিয়ানরা সবাই মিলে বসে আগুন জ্বেলে প্ল্যান তৈরি করে। ঠিকই করে। আজ রাতে বিশ্রাম নেব আমরা, ফ্রেশ হয়ে কাল রওনা দেব। মানরো আর হেওয়ার্ড তক্ষুনি রওনা দিতে চাইলেও স্কাউটটির কথার প্রতি সম্মান জানিয়ে রাতটা পার করতে রাজি হলেন। বলা বাহুল্য, 2 চোখের পাতা এক করতে পারল না ওরা। পরদিন বার্চ কানুতে যখন চাপলো সবাই, তখন আকাশে মিটমিট করছে লাখো নক্ষত্র। লেক জর্জের বুক চিরে উত্তরে ইরোকুইদের আবাস ভূমির দিকে এগোতে লাগলো নৌকা নিঃশব্দে। রাত পোহালে একটা সংকীর্ণ প্রণালী এবং 100 ছোট দ্বীপের মধ্যে দিয়ে সাবধানে বেরিয়ে গেল ওরা। তল্লাশি পার্টির আশঙ্কা হলো দলছুটদের অ্যাম্বুশ করতে ভদ্রলোক হয়তো জনা কয়েক ইন্ডিয়ানকে পেছনে রেখে গেছেন। একটা জটিল প্রণালীর মুখে সবাইকে নীরব থাকতে ইঙ্গিত করলো চিঙ্গাচুক। দুপাশের প্রতিটি দ্বীপ একে একে জরিপ করছে ও। কি ব্যাপার? গম্ভীর মুখে দাঁড় তুলে একটা জংলা দ্বীপের দিকে তাক করলো ইন্ডিয়ানটি। ধোঁয়া, বোধহয় চুলোর। বইটা মারুন, আদেশ করলো হকাই। জোরছে। গোটা দল প্রাণপণে দাঁড় বাইছে, কিন্তু কম মুহূর্ত পরে একটা রাইফেলের শব্দে বুঝে গেল ওদের অবস্থান গোপন নেই। কাঁধের ওপর দিয়ে চেয়ে দেখে বড়বড়রা দলে দলে নৌকা চেপে বালুক বেলা থেকে ধেয়ে আসছে। শীঘ্রই বইটা মেরে হকাইয়ের কানুর 200 গজের মধ্যে এসে পড়ল ওরা। হকাইয়ের লম্বা রাইফেল নিশানা স্থির করেছে। এদিকে এদিকে। কিন্তু আনকাসে চেঁচামেচিতে সামনের লম্বা নিচু দ্বীপটার দিকে তাকাতে বাধ্য হলো। ওটা তীর থেকে আরেকটি যুদ্ধ নৌকা এদিকেই আসছে। মুহূর্তে চারদিক থেকে গুলি বর্ষণ হতে লাগলো। হকাই ওই নতুন আপদে সচকিত হয়ে লক্ষ্য স্থির করে রাইফেল চালালো। গুলি খেলো প্রথম নৌকাটির দলপতি। লোকটা নদীতে রাইফেল ফেলে দিয়ে ঢলে পড়েছে সঙ্গীদের গায়ে। উড়ে গেছে প্রাণ পাখি। তল্লাশি পার্টি ঠান্ডা মাথায় গুলি চালানোতে পিছু হটে যেতে হলো অসভ্যতে। শীঘ্রই দিগন্তে মিলিয়ে গেল ইন্ডিয়ানরা। উঁচু এবড়ো খেবড়ো পাহাড় সারির পার্শ্ববর্তী পথ ধরে এগোচ্ছে হকাইয়ের দল
দ্রুততর হয়েছে এদের বৈঠের আঘাত। অল্পের জন্য রক্ষা পেয়ে এই মুহূর্তে খানিকটা স্বস্তি বোধ করেছে সকলে। কখনটা পরে হ্রদের উত্তর প্রান্তে একটি বেতে চলে এলো নৌকা। ওরা ওখানে নেমে জঙ্গলে নৌকা টেনে নিয়ে তাঁবু খাটালো। পরদিন সকালে আনকাস খুঁজে পেল লে রেনার্ডের ট্রেল। তাজা মাটিতে জীবজন্তুর পায়ের ছাপ পড়লেও আনকাসের অভিজ্ঞ চোখ ঠিকই ঠাউর করে নিয়েছে শত্রুর চিহ্ন। এখন শুধু সময়ের ব্যাপার। সঙ্গীদের বলল হকাই। সবার মধ্যে নতুন উদ্দীপনা এসে গেল। যাত্রা আবার শুরু হলো। মানরো আর হেওয়ার্ড অবাক হয়ে দেখলেন কত দ্রুত তাদের সঙ্গী স্কাউটটি ভয়াবহ ট্রেল আর তাদের চিহ্নগুলি আর শত্রুদের বাঁকগুলো ধরে ফেলেছে। লে রেনার্ড শত্রুদের ধোঁকা দিতে কোনো অসুবিধাতেই পড়েনি। শেষ বিকেলে ওরা যেখানে পৌঁছলো দেখে মনে হয় বন্দিরা ওখানেই রাতটা কাটিয়ে গেছে। পুরা কাঠ, ছাই আর একটা হরিণের অবশিষ্টাংশ সে সাক্ষ্যই দিচ্ছে। পায়ের ছাপ সর্বত্র, তবু রহস্যজনকভাবে হারিয়ে গেছে ট্রেল। গোটা এলাকাটা চষে দুটো ঘোড়া ছাড়া আর কোনো প্রাণীর লক্ষণ মিলল না। এর অর্থ আমরা শত্রু শিবিরে ঢুকছি। ইউরোপে যদি পালাতেই থাকতো তবে ঘোড়া ফেলে যেত না। এখন সবাই মিলে ওদের সেটেলমেন্ট খুঁজে বের করি। নবদ্যমে শুরু হলো তল্লাশি। তন্ন তন্ন করে খোঁজাখুঁজি চলছে। সবাই এদিকে আসো। একটু পরে আনকাসের ডাকে দৌড়ে গেল সকলে। কাদা মাটিতে মুকাসিনের ছাপ দেখতে পেয়েছে ও। এটা ইন্ডিয়ানদের ছাপ নয়। দেখে টেকে বলল হকাই। গোড়ালির চাপ বেশি পড়েছে। ডেভিড হয়তো জোর করে মোকাসিন পরিয়েছে। সাদা মানুষ আগে গেছে, ব্যাখ্যা করলো আনকাস। ঠিক, লে রেনার্ড পিছে। কিন্তু কোরার অ্যালিসের কি হয়েছে? শয়তান ইউরোপীয়রা কোনোভাবে ওদের বই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে আমাদের চোখে ধুলো দিতে। তবে ভয়ের কিছু নেই, 1-2 মাইলের মধ্যে ওদের পায়ের ছাপ দেখতে পাবেন। ও হয়তো এই ঠেলা গাড়িটা ব্যবহার করেছে। বাতলে দিলেন কর্নেল। উইলো শাখার টুকরো টাকরা তুলে দেখাচ্ছেন। বেটা শয়তানের এক শেষ, কিন্তু চোরের 4 দিন, গৃহস্থের 1 দিন। এই যে দেখুন, মুকাসিন প্রিন্ট অনেক আছে এখানে। ইহকুইদের কুটির কাছাকাছি। চিঙ্গাচুক, তবে তুমি ডান দিকের পাহাড়ি রাস্তা ধরো। আনকাস, তুমি নদীর পাড় ঘেঁষে এগো। আমরা ট্রেল ফলো করব। জানানোর মতো কিছু ঘটলে কিংবা কাকের ডাক ডেকে সংকেত দেবে। ইন্ডিয়ান দুজন ভিন্ন পথে গাড়ি জমালো। হকাই ইংরেজদের নিয়ে চুপসি গাছগাছালির মধ্য দিয়ে এগিয়ে চলল। গাছের আড়াল থেকে ছোট্ট একটা জলাভূমি চোখে পড়ল ওদের। একটা বিবর দাপাদাপি করছে হ্রদের শান্ত পানিতে। তীরে সারকে সার ইরোকুই কুটির। হকাই কাকের ডাক দিতে যাবে, পাতার শব্দ দৃষ্টি আকর্ষণ করল। ওর ঠিক সামনে হামাগুড়ি দিয়ে দেখা দিয়েছে একজন আজব ধরনের ইন্ডিয়ান। সেও গ্রামটা নিরীক্ষা করছে মনে হলো। ওকে দেখে বিশেষ কিছু বোঝার উপায় নেই, কারণ ওর মুখটা ওয়্যার পেইন্টে লেপা, আর সব ইরোকুইদের মতন ওর চাঁদিও কেবল মাঝখানটা বাদে পরিষ্কারভাবে কামানো। চুলের গোছাটা থেকে 3টে মলিন বাজের পালক আলগা হয়ে ঝুলছে। একটা ছেঁড়া খোড়া সুতির কাপড়ে বুকের অর্ধেকখানি ঢাকা। প্যান্টের কাজ করছে একটা শার্ট, হাতা দিয়ে গলিয়েছে পা। হরিণের চামড়ার মুকাসিন ওর পায়। বিচিত্র লোকটিকে দেখে হাসি চাপা দেয়। একটু একটু করে ঝোপের আড়ালে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে হকাই। পৌঁছে গেছে শত্রুর কগজ তফাতে। আচমকা লাল মানুষটা উঠে দাঁড়িয়ে সরাসরি হকাইয়ের দিকে চোখ রাখলো। পরক্ষণে নিঃশব্দে
হাসিতে ফেটে পড়ল স্কাউট। কর্নেল মানরো আর মেজর হেওয়ার্ড ধমকে গেছেন এই দৃশ্য দেখে, মুখে কথা সরছে না। শেষ পর্যন্ত হকাই বলে উঠল, ডেভিড ডেভিড গামোট, এই পোশাক পরে করছেন কি আপনি? আমার আসলে কপাল ভালো। গানের শিক্ষক বলল, ইউরোকুইরা আমার গান এতই পছন্দ করেছে যে ওদের মতন পোশাক পরিয়ে ছেড়েছে। তাছাড়া ইচ্ছে মতো ঘোরাফেরার সুযোগও দিয়েছে। লিকলিকে শরীরের ডেভিড গামোট খুনে মেজাজের ইন্ডিয়ানদের ছদ্মবেশে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। ভাবলে কার না হাসি পায়। ডেভিডের মুখে কিন্তু হাসি নেই, চোখের পানি ধরে রেখে দুপাশে মাথা নাড়ছে ও। আমি তো ভাবতে শুরু করেছিলাম যে আর কোনোদিন দেখা হবে না। আপনি বহল তবিয়াতে আছেন দেখে আমার খুব ভালো লাগছে। মুখে হাসি মেখে বললেন বিক্ষিপ্ত মনা কর্নেল। কিন্তু আমার মেয়েরা কোথায়, কেমন আছে? কোড়াকে ভেলোয়ার গোত্রের কাছে নিয়ে গেছে বলে আমার ধারণা। ওরা মন কামের পক্ষে হলেও দুর্গে খুন কাপের মধ্যে ছিল না। আর অ্যালিস? মেজর হেওয়ার্ড ব্যাকুল কণ্ঠে জানতে চাইল। ইউরোকুইরা কখনো বন্দীদের একসঙ্গে রাখে না। লেকের ওপাশে ইউরোকুইদের গ্রামে আটকে রেখেছে ওকে। তবে আর দেরি নয়, এক্ষুনি ওদের উদ্ধার করব আমরা। অত সহজ নয়। ওর উৎসাহে পানি ঢেলে বলল ডেভিড, লে রেনার্ড এক অভিশপ্ত আত্মার পূজারী। ওটাকে শান্ত করতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। ও এখন কই? হকাই জানতে চাইল। চমড়ি গায়ে শিকারে গেছে। আপনি তবে ফিরে যান, মেয়েদের জানান আমরা এসেছি। হুইলের সিজ দিলে বুঝবেন দেখা করার সংকেত দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার সাথে যাব। আপনি? আপনার মরার সাজ জেগেছে নাকি? শুনুন, তর্ক জুড়ল মেজর। ডেভিডকে দেখে বোঝা যাচ্ছে ইউরোকুইরা একেবারে অমানুষ নয়। কিন্তু ওরা ওর গুণের কদর করেছে, সেটা মনে রাখবেন। আমিও গুণের ছদ্মবেশ নিয়ে ওদেরকে বোকা বানাবো। হয় অ্যালিসকে উদ্ধার করব, নইলে মরব। আমিও মনস্থির করে ফেলেছি। হকাই আসন্ন বিপদের গুরুত্ব অনুধাবন করলেও হেওয়ার্ডের সংকল্প দেখে চেষ্টায় মত দিল। বলল ও, আসুন মেজর, চিঙ্গাচুকের কাছে নানা ধরনের রংচং আছে, ও সাজিয়ে দেবে আপনাকে। ওই গুণিটার ওপর বসুন। পরবর্তী ক ঘন্টা ঠায় বসে রইল হেওয়ার্ড। চিঙ্গাচুক পরম যত্নে ইন্ডিয়ানদের প্রতিটি রেখা ছায়া এঁকে দিল ওর মুখে। টিকন দেরোগা গোষ্ঠীর কবিরাজ বনে গেল মেজর। কাজ সেরে চিঙ্গাচুক পেছনে সরে দাঁড়ালো। দর্শকরা ওর দক্ষতার তুমুল প্রশংসা করল। আপনার ফরাসি ভাষার জ্ঞানে, জঙ্গলিদের পোশাকে আর আমার উপদেশে কাজ হবেই। ওর পিঠ চাপড়ে বলল হকাই। আমার দোয়া রইল, ফিস ফিস করে বলল কর্নেল মানরো। সবার কাছ থেকে বিদায় নিয়ে ডেভিডের সঙ্গে ইউরোকুইদের ঘাঁটির উদ্দেশ্যে রওনা হলো হেওয়ার্ড। প্রথম কুটিরটার দরজায় দাঁড়িয়ে রয়েছে জনা 12 যোদ্ধা। গোধূলি লগ্নে হেওয়ার্ডকে নিয়ে পাহাড়ে উঠে এলো ডেভিড। ইন্ডিয়ানরা সরে দাঁড়িয়ে প্রবেশ করতে দিল ওদের। মেজর সহসাই হিংস্র দর্শন বর্বরদের ভেতর আবিষ্কার করল নিজেকে। অনুভব করল রক্ত গরম হয়ে উঠেছে। কিন্তু এও বুঝল অ্যালিসকে উদ্ধার করতে হলে এখন সংহত থাকতে হবে। ডেভিডের দেখা দেখি গাছের ডালের গদায় সেও চুপ করে বসে রইল। ইন্ডিয়ানরা ওকে ঘিরে ঘিরে তীক্ষ্ণ চোখে আপাদমস্তক জরিপ করছে। শেষমেশ একজন বয়স্ক যোদ্ধা ইউরোকুই ভাষায় কি যেন বলল, হেওয়ার্ড বোঝেনি। আমার ভাইদের মধ্যে কেউ কি ইংরেজি বা ফরাসি জানেন? সহজ ফরাসিতে
বলে উঠল। জবাব পেল না দেখে বলে চলল, ফ্রান্সের রাজা যদি জানেন তার দুঃসাহসী বন্ধুরা তার ভাষা জানে না, তাহলে কিন্তু খুব কষ্ট পাবেন। দীর্ঘ বিরতির পর বয়স্ক লোকটি ফরাসিতে বলল, আমাদের মহাত্মা তার লোকদের সঙ্গে এরকমই ভাষায় কথা বলেন? মহাত্মা সবার সঙ্গেই কথা বলে, অবহেলায় বলল হেওয়ার্ড। তিনি সাদা কালো লাল কোনো মানুষের মধ্যেই তফাৎ করেন না। মহাত্মা আমাকে পাঠিয়েছেন আপনাদের চিকিৎসা করতে। কারো কি কোনো রোগবালাই আছে? নিচু গুঞ্জনে পড়ে গেল ঘর। যোদ্ধাদের চেহারায় উত্তেজনা ফুটতে দেখল হেওয়ার্ড। হকাইয়ের প্রশিক্ষণে কাজ দেবে মনে হচ্ছে। ইরোকুইদের মুখপাত্র জবাব দেবে, এই সময় একটা তীক্ষ্ণ চড়া গলায় চিৎকার উঠল জঙ্গল থেকে। কুটিরের বাসিন্দারা এক দৌড়ে সরে উৎস লক্ষ্য করে আঁতারে মিশে গেল। এক দঙ্গল উত্তেজিত উল্লাসিত নারী পুরুষ শিশুর মাঝে নিজেকে খুঁজে পেল হেওয়ার্ড। একজন ইন্ডিয়ান বীরকে যুদ্ধবন্দী হিসাবে ধরে আনা হয়েছে। বর্বর গ্রামবাসী দুটো শাড়িতে তার সামনে দাঁড়িয়ে। লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে। দুসারি মারমুখ অসভ্যের মধ্যে দিয়ে দৌড়তে হবে ওকে, সইতে হবে ওদের ছোড়ার, টমাহকের, গদার আর কুড়ালের আঘাত। সংকেত দেওয়া হলে ইন্ডিয়ান বীর সামনে দৌড়াবে কি ঊর্ধ্বশ্বাসে জঙ্গলের দিকে ছুটল। হই হই করে পিছু নিল আটককারীরা। পালাতে পারল না বেচারা। টেনে হিচড়ে মারতে মারতে নিয়ে আসা হয়েছে ওকে। ক্লান্ত লোকটা চোরের মারকে হেদিয়ে পড়লে কাউন্সিল চেম্বারে ছেঁচড়ে আনা হলো। ছাদ ঠেকনা দেওয়া খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়িয়েছে লোকটা। এতক্ষণের কসরতে দস্তুর মত হাঁপাচ্ছে, তবে ধৈর্য হারায়নি। গ্লান আলোয় লোকটাকে ভালো দেখতে পেল না হেওয়ার্ড। সভাসদরা এক কোণে গাদাগাদি করে বেয়ারা বন্দিটার ভাগ্য যখন নির্ধারণ করছে, সে সুযোগে মহিলারা ওকে আচ্ছা মতো বিদ্রুপ করে নিল। এক লোলো চর্ম বুড়ি অহংকারী ভঙ্গিতে ওর সামনে এসে হাত টাত নেড়ে চেঁচাতে লাগলো, ভিতর ডিম কোথাকার? খক খক করে বলছে বুড়ি। ভাল্লুক আর বন বিড়াল দেখলে তুই লেজ গুটিয়ে পালাবি? ইন্ডিয়ানরা চুপ করে আছে দেখে ক্ষেপে আরো লাল হয়ে গেল বুড়ি। ফ্যানা তুলে ফেলছে মুখে। আই থু, তোর জন্য আমরা পেডিকট বানিয়ে দেব, স্বামী খুঁজে দেব। সভাসদরা এখন বিচ্ছিন্ন হয়েছে। বয়োবৃদ্ধ যোদ্ধাটি রায় ঘোষণার জন্যে বন্দির কাছে এলে বুড়ি দেয়াল থেকে একটা মশাল ছিনিয়ে নিয়ে যুবকটির মুখে ঠেসে ধরতে গেল। চট করে মুখ সরিয়ে নিল যুবক, এবং ঠিক সে মুহূর্তে হেওয়ার্ডের চোখে চোখ পড়ল আনকাসের। দুজনের কেউই অবশ্য প্রতিক্রিয়া দেখালো না। মুহিকান এবার মুখ ফেরালো অভিযোগের রায় শোনার জন্যে। শেষ হলো ক্রিয়েশন অফ স্টোরির পক্ষ থেকে বিশেষ নিবেদন, জেমস ফেনিমোর কুপারের লেখা দ্য লাস্ট অফ দ্য মোহিকানস পার্ট 2। দ্য লাস্ট অফ দ্য মোহিকানস এর অন্তিম পর্ব অর্থাৎ পার্ট 3 নিয়ে খুব জলদি ফিরছি আমরা। ততক্ষণ প্লিজ সাবস্ক্রাইব আস।